2026 সাল কি জিনিস আমাদের এই দুনিয়াটাকে আসলে বদলে দিচ্ছে? টেকনোলজির দুনিয়ায় নতুন বিপ্লব থেকে শুরু করে অর্থনীতির নানা উত্থান পতন পর্যন্ত। আজকের এই আলোচনায় আমরা সেই সব চালিকা শক্তিগুলোকেই একটু খতিয়ে দেখব যা আমাদের ভবিষ্যৎকে নতুন একটা রূপ দিচ্ছে। চলুন শুরু করা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? টেকনোলজি কি আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করছে, নাকি অর্থনীতির এই যে ওঠানামা সেটাই সব? অথবা আমাদের এই যে দিন দিন শক্তির চাহিদা বাড়ছে সেটাই কি সবকিছু ঠিক করে দিচ্ছে? আর সবচেয়ে বড় কথা হলো, এই শক্তিগুলো কিন্তু একা একা কাজ করছে না, এরা একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। চলুন এই ব্যাপারগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো সবার আগে কথা বলা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে। টেকনোলজি যে কি দ্রুতগতিতে এগোচ্ছে তা তো আমরা সবাই দেখছি, আর তার সাথে পাল্লা দিয়ে সরকারগুলোও চেষ্টা করছে নিয়মকানুন তৈরি করার। একবার ভাবুন তো, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আমাদের টাকা পয়সার লেনদেন পর্যন্ত এআই কিন্তু এখন আমাদের সমাজের প্রায় সব জায়গাতেই ঢুকে পড়েছে। কিন্তু এই যে এত দ্রুত পরিবর্তন, এর সাথে তাল মিলিয়ে চলা কিন্তু সহজ কথা না। তাই একটা পরিষ্কার নিয়মকানুনের ফ্রেমওয়ার্ক যে কতটা দরকার তার বলার অপেক্ষা রাখে না। আর সারা বিশ্বের সরকারগুলো এখন এই বিশাল চ্যালেঞ্জটারই মুখোমুখি। এই দেখুন, মার্চ 2026-এ হোয়াইট হাউস এআই আইনের জন্য এই 7টা প্রধান দিকের কথা বলেছে। এখানে একদিকে যেমন শিশুদের সুরক্ষার মতো খুব সংবেদনশীল বিষয় আছে, তেমনি অন্যদিকে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখা হয়েছে। মানে এটা পরিষ্কার যে সরকার শুধু ঝুঁকি কমাতেই চায় না, বরং এআইয়ের যে বিশাল সম্ভাবনা আছে সেটাকেও কাজে লাগাতে চায়। ব্যাপারটা বেশ জটিল, একটা সূক্ষ্ম ব্যালেন্স রাখার চেষ্টা আর কি। এখানে এআই নিয়ন্ত্রণের একটা একেবারে বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে। টেক কোম্পানি আর সরকারের মধ্যে একটা টানাপোড়েন। কোম্পানিগুলো তো চাইবেই তাদের নিজেদের বাণিজ্যিক শর্তগুলো বজায় রাখতে, তাই না? কিন্তু সরকার যখন তাদের থেকে এআই সার্ভিস কিনছে, তখন তারা নিজেদের নিয়ম চাপাতে চাইছে। যেমন সরকার যা কিছু নতুন তৈরি করাবে তার মালিকানা সরকারেরই থাকবে। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ চুক্তি নিয়ে বিতর্ক না, এটা হলো প্রযুক্তি আর নীতির মধ্যে একটা বড় লড়াইয়ের ছবি, যার ফলাফলের ওপর এআইয়ের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। আমেরিকায় যখন প্রযুক্তির নিয়মকানুন নিয়ে এত চ্যালেঞ্জ, ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্তে ভারতে কিন্তু গল্পটা একদম অন্যরকম। সেখানে নিয়মকানুনের চেয়েও বড় চালিকা শক্তি হল দেশের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর দ্রুত গতিতে বাড়তে থাকা গ্রোথ। চলুন সেই গল্পটাই এবার একটু দেখা যাক। ভারতের এই যে অসাধারণ গতি, এর পেছনের আসল ইঞ্জিন হল এর অর্থনীতি। 7.4%। এই জিডিপি গ্রোথই বলে দিচ্ছে যে দেশটা আসলে কত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই অর্থনৈতিক গ্রোথ বুঝতে গেলে একটা টার্ম জানা দরকার, সেটা হলো রেপো রেট। খুব সহজ করে বললে এটা হলো সেই সুদের হার যেটা একটা দেশের সেন্ট্রাল ব্যাংক অন্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেওয়ার সময় ঠিক করে। দেশের মুদ্রাস্ফীতি আর গ্রোথের মধ্যে ব্যালেন্স রাখার জন্য এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা টুল। ভারতের রিজার্ভ ব্যাংক এই শক্তিশালী গ্রোথকে ম্যানেজ করার জন্য রেপো রেট রেখেছে 5.25%। মানে একদিকে যেমন গ্রোথের চাকা সচল রাখতে হবে, তেমনি অন্যদিকে খেয়াল রাখতে হবে যেন জিনিসপত্রের দামও হাতের বাইরে চলে না যায়। কাজটা কিন্তু বেশ কঠিন, অনেকটা দড়ির উপর দিয়ে হাঁটার মতো ব্যালেন্স করার ব্যাপার। তাহলে এই যে এত গ্রোথ, এটা আসছে কোত্থেকে? জিভিএ বা ক্রস ভ্যালু অ্যাডেড আমাদের এটাই বুঝতে সাহায্য করে, মানে কোন সেক্টর কতটা কন্ট্রিবিউট করছে। আর এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সার্ভিস আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সেক্টরগুলো প্রায় 10% হারে বাড়ছে। এটা ভারতের সার্ভিস নির্ভর অর্থনীতির অনেক শক্তিটাকেই তুলে ধরে। কিন্তু এই যে অর্থনীতির এত জোর, এটা তো শুধু কাগজের সংখ্যা নয়, তাই না? এর আসল প্রভাবটা পড়ছে শিক্ষার প্রযুক্তির মতো ক্ষেত্রে, যেখানে একটা অসাধারণ পরিবর্তন আসছে। চলুন দেখি কিভাবে। ভারতের ন্যাশনাল ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম দীক্ষা হলো এর একটা চমৎকার উদাহরণ। ব্যাপারটা দারুণ, তাই না? এআই ব্যবহার করে পড়াশোনাকে সবার জন্য অনেক বেশি সহজ আর কাজের করে তোলা হচ্ছে। যেমন ধরুন, আস্ক দীক্ষার মতো ফিচারগুলো স্টুডেন্টদের যখন যা প্রশ্ন তার উত্তর দিয়ে ব্যক্তিগতভাবে সাহায্য করছে। মডার্ন এডুকেশন টেকনোলজির এর থেকে ভালো প্রয়োগ আর কী হতে পারে? ভারতের টেকনোলজিক্যাল অ্যাম্বিশন কিন্তু শুধু মাটিতেই আটকে নেই, এটা এখন মহাকাশ ছুঁয়েছে। একবার 2026 সালের জন্য ইসরোর পরিকল্পনাটা দেখুন। গগনযানের মতো মানব মহাকাশযান মিশনের পরীক্ষাগুলো আসলে ভারতের বাড়তে থাকা শক্তি, দক্ষতা আর মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেওয়ার ইচ্ছার একটা জোরালো প্রমাণ। তো একটা দেশের গল্প থেকে বেরিয়ে এসে এবার আমরা একটা গ্লোবাল চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো, যেটা আসলে প্রত্যেকটা দেশকেই প্রভাবিত করে, আর সেটা হলো এনার্জি।
বা শক্তি। এই আলোচনার মূল কনসেপ্টটা হলো এনার্জি ট্রাইলেমা বা শক্তির ত্রিসংকট। ব্যাপারটা কি? সোজা কথায় আমাদের এমন এনার্জি সিস্টেম চাই যা 3টা শর্তই পূরণ করবে। 1, যখন চাইব তখন পাওয়া যাবে, মানে রিলায়েবল। 2, দামটা সাধ্যের মধ্যে থাকবে, মানে অ্যাফোর্ডেবল। আর 3, পরিবেশের ক্ষতি করবে না, মানে ক্লিন বা পরিবেশ বান্ধব। এই 3টের মধ্যে ব্যালেন্স করাই হলো আসল চ্যালেঞ্জ। আমরা তো সবাই গ্রিন এনার্জি করি, তাই না? কিন্তু পুরনো চিরাচরিত শক্তির উৎস থেকে সরে এসে এই নতুন সিস্টেমে যাওয়াটা কি আসলেই অতটা সোজা? বাস্তব চিত্রটা কিন্তু বেশ জটিল। চলুন এর কিছু বাস্তব সমস্যা দেখি। যেমন ধরুন, আপনি যদি নবায়নযোগ্য শক্তির ওপর খুব বেশি নির্ভর করেন, তাহলে যখন রোদ বা হাওয়া নেই তখন কি হবে? তখন সাপ্লাই ঠিক রাখতে খুব দামি ব্যাকআপ সিস্টেম লাগে। তার উপর আছে ব্যাটারি স্টোরেজের আগুনের ঝুঁকির মতো টেকনিক্যাল সমস্যা। আর এই সিস্টেমগুলো বানাতে যেসব দুর্লভ খনিজ লাগে তার জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এই সব কারণেই গ্রিন এনার্জিতে শিফট করাটা এত কঠিন হয়ে পড়েছে। স্ট্যানফোর্ডের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা নতুন টেকনোলজি বাজারে টিকে থাকতে হলে শুধু ইনোভেটিভ হলেই হবে না বা কাজ করলেই হবে না, তাকে দাম এবং পারফরম্যান্স 2 দিক দিয়েই আগের টেকনোলজির থেকে ভালো হতে হবে। এটাই হলো কঠিন বাস্তবতা। আর এই ট্রাইলেমার চাপেই কিন্তু গোটা বিশ্বকে এখন অনেক বেশি প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী হতে হচ্ছে। তাই তো দেখুন, নিউক্লিয়ার পাওয়ারের মতো নির্ভরযোগ্য আর কার্বন ফ্রি বিকল্পগুলোর দিকে আবার নতুন করে নজর দেওয়া হচ্ছে। আমেরিকার এই ভোগল নিউক্লিয়ার প্ল্যান্টটা ঠিক সেই নতুন বাস্তবতারই একটা প্রতীক, যেখানে আইডিয়ালিজমের থেকে প্র্যাকটিক্যালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আগামী দশকটা কি টেকনোলজির নতুন নতুন উদ্ভাবন দিয়ে চলবে, নাকি সবকিছু কঠোর নিয়মকানুনের মধ্যে বাঁধা থাকবে? অথবা বাস্তবতার চাপে পড়ে আমাদের একটা মাঝামাঝি পথ বেছে নিতে হবে? এর উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে।